Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. Subject verb agreement has already been discussed in my previous class. Today I am going to discuss noun related mistakes while we translate. ট্রান্সলেশন করার সময় নাউন সম্বন্ধীয় যে ভুলগুলো হয় সেগুলোকে আজকের লেসনে তুলে ধরার চেষ্টা করছি। Number 1, noun related mistakes. The noun which is always plural don't take a, an, many, few and plural form. অর্থাৎ যে নাউনগুলো সর্বদাই প্লুরাল তারা তাদের আগে এ, অ্যান, মেনি, ফিউ নেয় না অ্যান্ড প্লুরাল ফর্ম এবং সেই নাউনের আর প্লুরাল ফর্ম হয় না। এরকম নাউনগুলো কারা? হেয়ার, সিনারি, ফার্নিচার, ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস, আরও অনেকে। একটা উদাহরণ সহযোগে দেখা যাক। দ্য হাউস ইজ ফুল অফ ফার্নিচার্স। ঘরটি আসবাবপত্রে পরিপূর্ণ। এবার একটা ঘরে আসবাবপত্র তো একটি হয়নি, অনেক থাকে। তাহলে এই যে ফার্নিচার্স এই ওয়ার্ডটা সবসময় প্লুরাল, তাই এখানে কোনো কি হবে না? এস হবে না। কারেক্ট ওয়ার্ড কি? ফার্নিচার। তাহলে এটার সহজ, দ্য হাউস ইজ ফুল অফ ফার্নিচার। আরেকটা উদাহরণ দেখে নিই। আ সিনারি অফ কাশ্মীর হ্যাড চার্মড আস। কাশ্মীরের একটি দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছে। সিনারি এই ওয়ার্ডটি সবসময় প্লুরাল, তাই এর আগে আমরা কি বলেছিলাম? এ, অ্যান, মেনি, ফিউ বসবে না, তাহলে এখানে এ হবে না। কি হবে? দ্য সিনারি অফ কাশ্মীর হ্যাড চার্মড আস। নেক্সট, পরের নিয়মে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, আমাদের নাউনের বিভিন্ন ভাগ আছে, আমরা যখন গ্রামার পড়বো সেটাকে আরো ডিটেলসে আলোচনা করব। নাউন, কালেকটিভ নাউন কি হয় না, একটা কালেকটিভ ওয়ার্ড থাকে, তারপরে যে নাউন থাকে তার প্লুরাল ফর্ম থাকে এবং তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। একটা উদাহরণ দেখি। এ হার্ড অফ কাউস আর গ্রেজিং। হার্ড, এই হার্ডটা হচ্ছে যে পাল, এক পাল। দেখো এটা হচ্ছে কালেকটিভ ওয়ার্ড। এরপরে নাউনটা কি? কাউ, তাহলে তার কি ফর্ম বসবে? প্লুরাল ফর্ম, ওই জন্য বসেছে কাউজ। কিন্তু এরপরে কি বলেছিলাম? সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কি বসে আছে? প্লুরাল ভার্ব, তাহলে এটা ভুল আছে। ঠিক কি হবে? ইজ। আ হার্ড অফ কাউজ ইজ গ্রেজিং। নেক্সট পয়েন্টে আসি, বি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আবার অর্থভেদে সিঙ্গুলার ভার্ব নেয়, প্লুরাল ভার্ব নেয়। যখন কালেকটিভ নাউনটি সিঙ্গুলার অর্থাৎ একটিকে উদ্দেশ্য করে তখন হবে সিঙ্গুলার ভার্ব, আর যখন ডিফারেন্সিয়েট মানে আলাদা আলাদা জিনিসকে বোঝায় তখন হবে প্লুরাল ভার্ব। একটা দেখা যাক উদাহরণ। দ্য জুরি ইজ কনসাল্টিং। জুরিরা ইজ কনসাল্টিং, আলোচনা করছে, তার মানে তারা সবাই মিলে আলোচনা করছে একটি, ওই জন্য এখানে আমরা হয়েছে কি? সিঙ্গুলার ভার্ব। কিন্তু যদি বলি দ্য জুরি আর ডিভাইডেড ইন দিয়ার ওপিনিয়ন, মানে জুরিরা আলাদা আলাদা মত ব্যক্ত করছে, তার মানে কি এখানে তারা ডিফারেন্সিয়েট হয়ে গেছে, ওই জন্য এটা হয়েছে কি? আর। এই পয়েন্টটিকে আরেকটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করা যাক। দ্য অডিয়েন্স, দর্শক, এটা হচ্ছে কালেকটিভ নাউন সমবেত। এনজয়স দ্য ম্যাচ। এনজয়স, দেখো এখানে সিঙ্গুলার আছে, অর্থাৎ সমস্ত দর্শকরাই কি করেছিল? ম্যাচটাকে উপভোগ করেছিল, একটি মাত্র জিনিসকেই বোঝাচ্ছে। কিন্তু পরেরটা দেখি যদি, দ্য অডিয়েন্স কালেকটিভ নাউন হ্যাড প্লুরাল ভার্ব। দেখো টেকেন দেয়ার সিটস, তারা তাদের আসনে বসেছে, মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝিয়েছে যে প্রত্যেকে যে যার সিটে সে তার বসেছে, তাহলে এখানে প্লুরাল ফর্মে বসেছে। ক্লিয়ার? নেক্সট আমরা হাইফেনেটেড নাউন ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম। অর্থাৎ যদি নাউনের আগে হাইফেন থাকে তাহলে সেখানে কি হবে নি? প্লুরাল ফর্ম হবে নি। যেমন একটা উদাহরণ দেখে দেই। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, টু, দুটো, 100 রুপিজ নোটস।
দুটো 100 টাকার নোট। দেখো ভালো করে দেখো, এখানে কি আছে 100 আর রুপিস, দুজনের মধ্যে কি আছে হাইফেন আছে। তাহলে নিয়মে কি বলা ছিল যে হাইফেনেটেড নাউন ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম, তাহলে এখানে কি বসবে না, এস বসবে না, কি হবে 100 রুপি। তাহলে হি গেভ মি টু, দুটো 100 রুপি 100 টাকার নোট। এবার এখানে কেন এস এসেছে, কারণ এখানে টু আছে বলে, তাহলে এখানে এস হচ্ছে না। আরেকটা উদাহরণ দেখি, হি অলওয়েজ স্টেজ, সে সর্বদাই থাকে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য সিঙ্গুলার ভার্ব রয়েছে, ইন 5 স্টার হোটেল। দেখো এখানে আবার হাইফেনেট আছে, 5 তারা হোটেল, তাহলে স্টার তার আগে কি আছে হাইফেন, তাহলে এখানে কি হবে না, এস হবে না, সিঙ্গুলার হবে 5 স্টার। আর হোটেলের এস কেন হলো না, হোটেলগুলিতে বহুবচনের জন্য, তাহলে হি অলওয়েজ স্টেজ ইন 5 স্টার হোটেল। পরের নিয়মে, প্লুরাল নাউন ইজ ইউজড আফটার কার্ডিনাল নাম্বার অর নিউমারাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ যদি কার্ডিনাল নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ থাকে, তারপরে যে নাউনটি হয় সে নাউনটি সবসময় কি হয়, প্লুরাল হয়। একটা উদাহরণ দেখা যাক, 10 মাইল ইজ আ লং ডিস্টেন্স। দেখো এখানে এটা কি মাইল নাউন, তার আগে কি রয়েছে একটা নিউমারাল অ্যাডজেক্টিভ 10 মাইলস, ওই জন্য এটা কি হয়েছে বহুবচন, কিন্তু ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার। দেখো ইজ এ লং ডিস্টেন্স, ইজ কেন না 10 মাইলটাকে একসঙ্গে বোঝাচ্ছে, যে 10 মাইল অনেকটা পথ, 10 মাইলটাকে আলাদা আলাদা ভেঙে করে বোঝাচ্ছে না। ক্লিয়ার? আমরা পরবর্তী 3টা উদাহরণের মাধ্যমে আরো ভালো করে ক্লিয়ার করে নেই। আমরা আগে উদাহরণগুলো দেখে নিই। হি স্পেন্ট 3000 রুপি নোটস, 5000 rupees is a handsome price. 5000 rupees have been spent to buy different things. Note 3000 rupee, 5000 rupees, 5000 rupees is singular verb, have plural verb. এই ডিফারেন্সটা যদি আমরা দেখে নিই তাহলে আমাদের কাছে ব্যাপারটা আলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি স্পেন্ট, সে খরচ করেছিল 3 1000 রুপি নোটস, 3টি 1000 টাকার নোট। তাহলে রুপির আগে কি আছে হাইফেন, ওই জন্য এটাকে আমরা বহুবচন করলাম নি। তাহলে নোটসটাকে কেন বহুবচন করলাম, কারণ 3টা, তাহলে এটার মানে হচ্ছে সে 3টি 1000 টাকার 5000 rupees is a handsome amount, 5000 টাকা অনেকটা টাকা। তাহলে দেখো এখানে কি আছে 5000 এর আগে কি আছে 5, কিন্তু এখানে দেখো নাউনটাকে রুপিজ তো তার আগে কি বসেছে কার্ডিনাল অ্যাডজেক্টিভস বা নিউমারাল অ্যাডজেক্টিভ, ওই জন্য তার আগে কি হয়েছে 5000 আর এটা হয়েছে বহুবচন আমাদের নিয়ম অনুযায়ী। 5000 রুপিজ ইজ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট, কিন্তু ওই 5000 টাকা অনেকটা পরিমাণ একত্রে বোঝাচ্ছে, ওই জন্য এটি সিঙ্গুলার ভাব নিয়েছে। পরেরটা দেখি একই রকম আছে, দেখো 5000 রুপিস, তাহলে রুপিস হচ্ছে আমাদের নাউন, তার আগে কি বসেছে নিউমারাল অ্যাডজেক্টিভ, ওই জন্য এটা কি হয়েছে বহুবচন। হ্যাভ বিন স্পেন্ট টু বাই ডিফারেন্ট থিংস, বিভিন্ন জিনিস খরচ করার জন্য, এই বিভিন্ন জিনিস কেনার জন্য। তাহলে এই টাকাটা ভিন্ন ভিন্ন ভাবে মানে ডিফারেন্সিয়েট ওয়েতে খরচ করা হয়েছে, তাই এটা কি হয়েছে প্লুরাল ভার্ব। পরের পয়েন্টে আসি, ডিয়ার, শিপ, ফিশ, জুরি, টিম, এই ধরনের শব্দগুলো ইউজ ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তারা সিঙ্গুলারেও ব্যবহৃত হতে পারে এবং প্লুরালেও ব্যবহৃত হতে পারে। উদাহরণ সহযোগে দেখা যাক, আওয়ার টিম ইজ দ্য বেস্ট, আমাদের টিমটা সব থেকে ভালো। তাহলে এখানে টিমটাকে একত্রে বোঝাচ্ছে, একটাকেই বোঝাচ্ছে, ওই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা এটাকেই আমরা প্লুরালে ব্যবহার করছি কিরকম, আওয়ার টিম আর পুটিং অন ইউনিফর্ম, অর্থাৎ আমাদের দলের মেম্বাররা কি করছে ইউনিফর্ম পড়ছে, তাহলে আলাদা আলাদা পড়ছে, ওই জন্য এটা হলো আর। তাহলে এই নিয়মে কি দেখলাম যে এই ওয়ার্ডগুলো বোথ সিঙ্গুলার এবং প্লুরালে ব্যবহৃত হতে পারে, কিন্তু এদের ফর্মটা চেঞ্জ হয়নি। ডিয়ার তো ডিয়ার থাকে, শিপ তো শিপ থাকে,
অর্থাৎ ডিয়ার থেকে ডিয়ার, শিপ থেকে শিপ, ফিশ থেকে ফিশ, জুরি থেকে জুরি, টিম থেকে টিম। যেমন এখানে সিঙ্গুলারেও টিম, প্লুরালেও টিম। এই ব্যাপারটাকে আরেকটা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করি। দেয়ার ইজ আ ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম, আর ভার্ব হচ্ছে ইজ। দেয়ার আর টু ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম, টু ফিশ আর। দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য অ্যাকোয়ারিয়াম। এই তিনটা উদাহরণের যে ডিফারেন্সটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। প্রথমে দেখি, ফিশ সিঙ্গুলারেও যে ফর্ম, প্লুরালেও সেই ফর্ম। দেয়ার ইজ আ ফিশ, সিঙ্গুলারের জন্য এ ফিশ, আর যেহেতু সিঙ্গুলার এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। পরেরটাই দেখি, দেয়ার আর টু ফিশ, তাহলে দুটো ফিশ প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ফর্মেও ফিশ, মানে অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল একই বলে এখানে টু বহুবচন থাকা সত্ত্বেও আমরা এস, ইএস, আইএস যোগ করিনি। আর যেহেতু এটা প্লুরাল তাই এখানে আমরা আর করেছি। এবার প্রশ্ন তৃতীয় পয়েন্টটাকে নিয়ে, তাহলে এখানে আমরা ফিশেস ব্যবহার করলাম কেন? এক্ষুনি বললাম কি যে এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, তাহলে এখানে ফিশেস হলো কেন? না, এখানেই ডিফারেন্সটা রয়েছে। এই ফিশ সিঙ্গুলার, তার থেকে প্লুরাল ফিশ, তখন হবে একই প্রজাতির মাছ, অর্থাৎ একটি কাতলা মাছ হলে ফিশ, আর একের বেশি কাতলা মাছ হলেও ফিশ। কিন্তু যদি বিভিন্ন ধরনের মাছ হয়, অর্থাৎ সিঙ্গুলারে ফিশ কিন্তু প্লুরালে ফিশেস, তাহলে মনে রাখতে হবে যে ডিফারেন্ট কাইন্ড অফ স্পিসিস, মানে সেখানে রুই, কাতলা, বোয়াল, ইলিশ সমস্ত ধরনের আছে। ঠিক আছে, তাহলে এবার উদাহরণটা দেখা। দেয়ার ইজ আ ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়ামে একটাই মাছ রয়েছে ওই জন্য এটা সিঙ্গুলারই আছে, সিঙ্গুলার ভার্ব রয়েছে। দেয়ার আর টু ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম, অর্থাৎ একই প্রজাতির দুটো মাছ রয়েছে ওই জন্য এটা টু ফিশ হয়েছে, ইএস যোগ হয়নি, আর যেহেতু এটা বহুবচন ওই জন্য আর নিয়েছে। দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য অ্যাকোয়ারিয়াম, অর্থাৎ ওই অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে ওই জন্য এটা প্লুরাল ফর্ম হয়েছে। ক্লিয়ার? নেক্সট নিয়ম, নাউন তারপরে একটি প্রিপোজিশন বসবে, কিন্তু যদি ওই নাউনটাই অর্থাৎ সেম নাউনটা আবার ঘুরে বসে তাহলে কিন্তু সিঙ্গুলার হবে। যেমন একটা উদাহরণ দেখি, ডোর নাউন, তারপরে কি বসেছে প্রিপোজিশন, আবার সেম নাউন এসেছে, তাই এটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এরপরে একটা টেবিলের মাধ্যমে আমরা আরো কিছু নিয়মকে পরিষ্কার করে নেব। টেবিলটা হচ্ছে ওয়ার্ডস, তারপরে নাউন, প্রোনাউন, আর সেই অনুযায়ী কি ধরনের ভার্ব হবে এবং উদাহরণ। যদি কোনো নাউনের আগে 1/3, 2/3 এই ধরনের পার্ট থাকে অর্থাৎ অংশ থাকে, অথবা 10%, 3% অর্থাৎ কার্ডিনাল অ্যাডজেক্টিভ থাকে বা নিউমারাল অ্যাডজেক্টিভ থাকে, তারপরে পার্সেন্ট থাকে অর্থাৎ পার্টকে বোঝায়, এবং সেটা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি কাউন্টেবল নাউনের প্লুরাল হয় তাহলে কি হবে? প্লুরাল। উদাহরণ দেখে নিই, 1/3 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্কটা কি? আনকাউন্টেবল নাউন, এবং তার আগে কি রয়েছে? 1/3 রয়েছে, তাহলে এখানে কি ভার্বটা হবে? সিঙ্গুলার, ইজ ডান। নেক্সট, এই ধরনের পার্ট থাকবে, উদাহরণ দিলাম 1/3 অফ, তারপরে কমন কাউন্টেবল নাউন কিন্তু কিসে আছে? প্লুরালে আছে, তাহলে এটা কি হবে? প্লুরাল ভার্ব। যেমন 1/3 অফ দ্য স্টুডেন্টস, দেখো এটা প্লুরাল কাউন্টেবল নাউন, ওই জন্য এটা ভার্বটা কি হচ্ছে? হ্যাভ পাস্ট। কিন্তু যদি দা পার্সেন্টেজ অফ থাকে অর্থাৎ কার্ডিনাল অ্যাডজেক্টিভ বা নিউমারাল অ্যাডজেক্টিভ না থাকে, সেক্ষেত্রে নাউন আনকাউন্টেবল হোক, আর আনকাউন্টেবল মানে তো তার সিঙ্গুলার প্লুরালের গল্প চলেই গেল। সিঙ্গুলার হলেও সিঙ্গুলার যদি কাউন্টেবল নাউন হয়, আর কাউন্টেবল নাউন যদি প্লুরালেও হয় সেক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। আরেকবার বলছি, যদি দ্য পার্সেন্টেজ অফ অর্থাৎ এখানে কোনো নিউমারাল নেই, তখন নাউন বা প্রোনাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে সিঙ্গুলার। আনকাউন্টেবলের সিঙ্গুলার আর প্লুরালের তো গল্প নাই। কিন্তু যদি কাউন্টেবল নাউন হয়, সে যদি সিঙ্গুলারেও হয় সিঙ্গুলার ভার্ব, আর যদি প্লুরালেও হয় তাহলে সিঙ্গুলার ভার্ব। দেখা যাক, দ্য পার্সেন্টেজ অফ পিওর এয়ার, এয়ার হচ্ছে আনকাউন্টেবল নাউন, ইজ ভেরি লেস, দেখো আনকাউন্টেবল নাউন, ইজ ভেরি লেস মানে সিঙ্গুলার ভার্ব। দ্য পার্সেন্টেজ অফ সাকসেস,
দ্য পার্সেন্টেজ অফ সাকসেস, মানে সাকসেসের পার্সেন্টেজটা ইজ ভেরি হাই। এখানেও আমরা কি করেছি, ইজ। যদিও আমরা সাকসেসটাকে একটা আনকাউন্টেবল নাইন দিয়ে করেছি উদাহরণটা, এখানে আমি একটা দেখি প্লুরাল কাউন্টেবল নেম দিয়ে, দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস successful candidates is very high। এরপর আমরা বেঙ্গলি প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেশন করব। এটি প্র্যাকটিস সেট 1। 5 ছেলের পর যখন এক কন্যা সন্তান জন্মিল, তখন বাপে মায়ে আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুর ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। প্রথম বাক্যটা দেখে নিই। 5 ছেলের পর যখন এক কন্যা সন্তান জন্মিল, তখন বাপে মায়ে আদর করে তাহার নাম রাখিলেন নিরুপমা। এই বাক্যটি পড়ার সময় বাক্যটি অপেক্ষাকৃত বড়, দুটি পার্টে রয়েছে, দুটি ক্লজে রয়েছে। 5 ছেলের পর যখন এক কন্যা সন্তান জন্মিল, এটা একটা পার্ট। তখন বাপে মায়ে আদর করে তাহার নাম রাখিলেন নিরুপমা। তাহলে এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। এবার আমাদের ব্যাকরণের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি করব, ভার্বকে খুঁজব। ভার্বকে এই পার্টের মধ্যে জন্মিল, তাহলে জন্মিলটা ভার্ব। কে জন্মিল, এক কন্যা সন্তান, সাবজেক্ট। পড়ে রইল 5 ছেলের পর আর যখন, তাহলে যখন কি নির্দেশ করে, টি টাইম। 5 ছেলের পর, তাহলে এটা আদার। এবার এই অংশটাকে আমরা ট্রান্সলেশন করি। আচ্ছা, যখন টাইমটা দেখো পিরিয়ড অফ টাইম, তাহলে বাক্যের শুরুতে বসবে হোয়েন। এক কন্যা সন্তান, তাহলে কি হবে, আ ডটার। জন্মিল, পাস্ট টেন্স, প্যাসিভ ভয়েস, ওয়াজ বর্ন। 5 ছেলের পর, মানে এখানে 5 ছেলের পর মানে কি, পরপর 5টা ছেলে হয়েছে, তাহলে ওখানে লিখব আফটার 5 কনজিকিউটিভ সন্স। তখন ইংরেজিতে, তখন ইংরেজি কি, কমা। এবার দ্বিতীয় অংশে, বাপে মায়ে আদর করে তাহার নাম রাখিলেন নিরুপমা। রাখিলেন, কে রাখিলেন, বাপে মায়ে। তাহলে এটা হলো ভার্ব আর বাপে মায়ে হলো সাবজেক্ট। কি রাখলেন, তাহার নাম নিরুপমা। সরি, ভার্বটা হবে নাম রাখিলেন, কি রাখলেন, তাহার নিরুপমা। আর কিভাবে রাখলেন, আদর করে। দেখো, তাহলে এই যে আদর করে, এটা অ্যাডভার্ব। কাকে ক্লারিফাই করছে, নাম রাখাটাকে কিরকম ভাবে রাখছে, আদর করে। তাহলে এটা হচ্ছে কি, অ্যাডভার্ব। কার আগে বসবে, ভার্বের আগে। তাহলে এটা ভার্বকে ক্লারিফাই করছে, ভার্বকে ক্লারিফাই করছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা ট্রান্সলেট করে নেই। বাপে মায়ে, তাহলে বাপে মায়ে ইংরেজি কি বলো, হার, তার বাপে মায়ে, পেরেন্ট না পেরেন্টস। এখানে মনে রাখতে হবে, যদি পেরেন্ট হয় তাহলে একজন, আইদার ফাদার অর মাদার। কিন্তু এখানে কি বলেছিল, বাপে মায়ে, মানে বোধ, দুজনে। তাহলে দুজনে হলে আমাদের কি হবে, ওয়ার্ডটা পেরেন্টস। তাহলে পেরেন্টস সিঙ্গুলারে হলে বাবা মায়ের মধ্যে যে কোনো একজন, আর পেরেন্টস হলে দুজন। তাহলে হার পেরেন্টস। এবার নাম রাখা ইংরেজি কি, নেমড। যেহেতু পাস্ট টেন্সে নেম দিলাম, কিন্তু এখানে কি রয়েছে, আদর করে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হবে অ্যাফেকশনেটলি। অ্যাফেকশনেটলি নেমড
তার নাম কি লাগলো? নিরুপমা। নিরুপমা। নেক্সট, এই গোষ্ঠীতে এমন সৌখীর নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি। তাহলে এটা একটা ছোট বাক্য অপেক্ষাকৃত, ভার্ব কি? শোনা যায়নি। কি শোনা যায়নি? এমন সৌখীর নাম, সাবজেক্ট। এই গোষ্ঠীতে এটা কোথায়? প্লেস, তাহলে পি বাক্যের শেষের দিকে পড়বে। ইতিপূর্বে, কখনো, তাহলে এটা অ্যাডভার্ব। আচ্ছা, ইতিপূর্বে কখনো কাকে ক্লারিফাই করছে? শোনা যায়নি, তাহলে এটা হচ্ছে কি? ভার্বের আগে পারবে অ্যাডভার্ব। তাহলে এটাকে ট্রান্সলেট করি। এমন, সাবজেক্টটা কি? এমন সৌখীর নাম, সাচ আ ফ্যাশনেবল নেম। এরকম সৌখীর নাম শোনা যায়নি, তাহলে এটা পাস্ট টেন্স। ওয়াজ নট, ইতিপূর্বে কখনো, তাহলে প্রিভিয়াসলি। প্রিভিয়াসলি হার্ড অফ, HEARD, হার্ড অফ। such a fashionable name was not previously heard of। এই গোষ্ঠীতে, এখানে গোষ্ঠী অর্থে পরিবারে, in this family। নেক্সট, প্রায় ঠাকুর দেবতার নাম প্রচলিত ছিল, গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। তাহলে ভার্ব কি? প্রচলিত ছিল। ভাই কি প্রচলিত ছিল? প্রায় ঠাকুর দেবতার নাম, সাবজেক্ট। বাকি রয়ে গেল গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। তার মানে এই বাক্যটাকে সাজালে হবে প্রায় ঠাকুর দেবতার নাম, যেমন গণেশ, কার্তিক, পার্বতী, এই ধরনের নাম প্রচলিত ছিল। তাহলে এটাকে আমরা ট্রান্সলেট করব কি? সাবজেক্ট কি? প্রায় ঠাকুর দেবতার নাম। তাহলে প্রায় ঠাকুর দেবতার নাম কি হবে? কি? মোস্ট অফ দ্য নেমস, মোস্ট অফ দ্য নেমস, মোস্ট অফ দ্য নেমস। তাহলে বেশিরভাগ ঠাকুর দেবতার নাম প্রচলিত ছিল। মোস্ট অফ দ্য নেমস অফ গডস, যেহেতু দেখো গণেশ, কার্তিক হচ্ছে গডস এবং পার্বতী ফেমিনাইন, তাহলে গডেস। তাহলে মোস্ট অফ দ্য নেমস অফ গডস অ্যান্ড গডেস। এবার কার মতো? সাচ এজ, কার মতো? সাচ এজ প্রথমে কি আছে? গণেশ, কার্তিক, পার্বতী। পাস্ট টেন্সে ওয়ার ইন, প্রচলিত ছিল অর্থাৎ রেওয়াজ ছিল। ওয়ার ইন ভোগ, VOGUE। নেক্সট, এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। ভাই কি চলিতেছে? নিরুপমার বিবাহের প্রস্তাব। আর এখন হচ্ছে টাইম। তাহলে সাবজেক্ট দেবো, তারপরে ভার্ব দেবো, টাইম দেবো। আচ্ছা, এখন এটাও পিরিয়ড অফ টাইম, তাহলে বাক্যের শুরুতে বসবে। এখন ইংরেজি কি? নাও। বাট এখানে নাওটা না বসিয়ে, যে সময়ের সাথে সাথে সে বড় হয়েছে, তার উপরে তার কি চলছে? বিবাহের প্রস্তাব চলেছে। তাহলে এখানে লিখবো একদম প্রপার, ইন ডিউ টাইমস। আচ্ছা, প্রস্তাব এখানে প্রপোজাল নয়, মানে বাবা তার মেয়ের জন্য সম্বন্ধ খোঁজা করছে, অর্থাৎ নেগোসিয়েশন করছে, ভালো মন্দ এরকম। এখানে প্রপার ওয়ার্ড হবে নেগোসিয়েশনস। in due time negotiation তাহলে কার নেগোসিয়েশন? ফর নিরুপমাজ ম্যারেজ। নিরুপমাজ ম্যারেজ ওয়াচ নাও ওয়্যার। ভালো করে লক্ষ্য করো। তাহলে এখন এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, ওই জন্য ইন ডিউ টাইম। প্রস্তাব এখানে প্রপোজাল দেবো না, কারণ কি?
প্রপোজাল মানে একটা প্রস্তাব, কিন্তু বাবা তার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় দর কষাকষি করে মেয়ের সম্বন্ধ করতেছে, ওই জন্য নিগোসিয়েশন, যেহেতু একটা নয় অনেকগুলো, ওই জন্য আমরা কি বলেছি বহুবচন। নেগোসিয়েশনের পর ফর হয়, ওই জন্য ফর দিলাম। নিরুপমাজ ম্যারেজ, এবার যেহেতু এটা কি বহুবচনে, ওয়ার গোয়িং অন। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। এই দুটো বাক্যকে আমরা একসঙ্গে ট্রান্সলেশন করব, কারণ দুটো বাক্যের মধ্যে একটা টান রয়েছে, যোগসূত্র রয়েছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু তিনি মনের মতো পাত্র খুঁজে পায় না, এই হচ্ছে অর্থ। তাহলে আমরা ট্রান্সলেশন করি। খোঁজ করেন, ভার্ব, কে খোঁজ করেন? তাহার পিতা রামসুন্দর মিত্র। অনেক খোঁজ করেন, কি খোঁজ করেন? এখানে কিন্তু অবজেক্ট উজ্জ আছে, কি না নিরুপমার জন্য একজন উপযুক্ত পাত্র। তাহলে এখানে পাত্রটা আমাকে অবজেক্ট, তাহলে সাবজেক্ট তাহার পিতা রামসুন্দর মিত্র, খোঁজ করেন, অনেক খোঁজ করেন, কিরকম করে খোঁজ করেন? অনেক খোঁজ করেন, কি খোঁজ করেন? এখানে পাত্র, এটা উজ্জ আছে, অবজেক্ট। কিন্তু তিনি কিছুতেই মনের মতো পাত্র তার জন্য খুঁজে পায় না, এই হচ্ছে সেন্স। তাহলে আমরা ট্রান্সলেশনটা কি করব? প্রথমে হার ফাদার, কমা কে? তার বাবা রামসুন্দর মিত্র, রামসুন্দর মিত্র, সাবজেক্ট হলো। এবার ভার্ব কি? খোঁজ করেন, পাস্ট টেন্সে, ওই জন্য লুকিং ফর, তার আগে ওয়াজ লুকিং ফর, ওয়াজ লুকিং ফর। কি খোঁজ করেন? না তার জন্য পাত্র, a suitable groom, GROOM, পাত্র ইংরেজি গ্রুম, সুইটেবল গ্রুম। কার জন্য? তার জন্য। এতগুলো বাংলা শব্দ কিন্তু নাই, কিন্তু আমাদের অর্থের সেন্সটাকে বুঝতে হবে, বাক্যের অর্থটাকে বুঝতে হবে। ফর হার, কিন্তু তিনি কিছুতে খুঁজে পায় না, বাট, তাহলে সেম সাবজেক্ট, মানে ওই রামসুন্দর মিত্র, তাহলে দেখা মানে সাবজেক্ট লেখার দরকার নেই, বাট কুড নট ফাইন্ড আউট, কি খুঁজে পায় না? তার চয়েস মতো পাত্র, আগ্রুম আফটার হিজ চয়েস। নেক্সট অবশেষে মস্ত এক রায়বাহাদুর ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। তাহলে ভার্ব কোনটা? সন্ধান করিয়া বাহির করিয়াছেন, ভার্ব। সাবজেক্ট কে বাহির করিয়াছেন? তাহলে এখানে সাবজেক্ট নাই, কিন্তু যেহেতু একটা প্যাসেজের মধ্যে, তাহলে সেন্স কি বলছে? তিনি, অর্থাৎ রামসুন্দর মিত্র, সে, এবার সাবজেক্টটা উজ্জ আছে, সাবজেক্ট। কি বাহির করিয়াছেন? একমাত্র ছেলেকে, অবজেক্ট। আচ্ছা, ছেলেটা কোন পরিবারের? মস্ত এক রায়বাহাদুর ঘরে, তাহলে এটা অবজেক্টের সঙ্গে কমপ্লিমেন্ট দিয়েছে। আর অবশেষে এটা কি? টাইম, পিরিয়ড অফ টাইম, তাই অ্যাট লাস্ট। সাবজেক্ট সে, হি, সন্ধান করিয়া বাহির করিয়াছেন, পাস্ট টেন্স, ফাউন্ড আউট। কি বাহির করিয়াছেন? একমাত্র ছেলেকে, দ্য অনলি সন। ওর সঙ্গে কমপ্লিমেন্ট কি? মস্ত এক রায়বাহাদুর ঘরের। এখানে মস্ত অর্থ বড় নয়, মস্ত অর্থ স্বনামধন্য। সন, দ্য অনলি সন অফ আ রেপিউটেড রয় বাহাদুর ফ্যামিলি। ডেসক্রিপশন বক্সে সেট 2 হোমওয়ার্কের জন্য দেওয়া রইল, হোমওয়ার্কটি করো। নেক্সট ক্লাসে আমরা সেট 2 আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।